প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ। তারা শুধু ভোটারই নন, তারা হতে পারেন গেম চারক, কারণ তারা এই প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। এসব তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্টের সাথে আছে আজকে হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব সাতক্ষীরা জেলার সংসদীয় আসনগুলো, অর্থাৎ 1, 2, 3, 4 এসব আসন নিয়ে জানবো সেখানকার যারা রাজনীতিবিদ আছেন, যারা মনোনয়ন প্রত্যাশী আছেন, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভাবনা জানবো, সেই সাথে ভোটারদের তাদের যে প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা। দর্শক, যেমনটি বলছিলাম, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমরা আজকে আলোচনা করব সাতক্ষীরা জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেসব নিয়ে। কিন্তু আমরা মূল আলোচনায় যাবার আগে এখানকার যে 4টি সংসদীয় আসন আছে সেই সংসদীয় আসনগুলোর 4টি নির্বাচন সাল, অর্থাৎ 91, 96, 2001 এবং 2008 সালে যে নির্বাচনী পরিসংখ্যান আছে আমরা একটু সেটি দেখে আসবো। দর্শক, আমরা নির্বাচনী বছর 1991 দিকে যদি তাকাই, সাতক্ষীরা 1 আসনে শেখ আনসার আলী জামায়াত ইসলামী থেকে দাঁড়িপাল্লা মার্কায় তিনি 72,692 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দ কামাল বক্স, তিনি 67,053 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে। আমরা সাতক্ষীরা 1 আসনের যদি 1996 সালের পরিসংখ্যানটি একটু তাকাই, সেটি হচ্ছে সৈয়দ কামাল বক্স এবার সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 76,718 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল শেখ আনসার আলী, তিনি 51,054 ভোট পান জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে। আমরা পরে নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, 2001 সালে সাতক্ষীরা 1 আসন থেকে এবার বিএনপি ধানের শীষ প্রতীকে 1,45,930 ভোট পেয়ে হাবিবুল ইসলাম হাবিব, তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি 1,14,527 ভোট পান। আমরা 2008 সালে নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, শেখ মুজিবুর রহমান এবার আওয়ামী লীগ থেকে 1,68,528 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার বিপরীত প্রতিদ্বন্দ্বী ছিল হাবিবুল ইসলাম হাবিব, তিনি বিএনপির 1,41,765 ভোট পান ধানের শীষ প্রতীকে। অর্থাৎ বোঝা যাচ্ছে সাতক্ষীরা 1 আসনের বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কেউই টানা জিততে পারেনি, একবার করে তারা জয়লাভ করেছে। আমরা সাতক্ষীরা 2 আসনের দিকে যদি তাকাই, কাজী শামসুর রহমান 1991 সালে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 45,546 ভোট তিনি সেখানে পান। আমরা এবং তার প্রতিবাদে AFM এমতাজ আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে 30,767 ভোট পান। আমরা পরের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, 1996 সালে সাতক্ষীরা 2 আসন থেকে কাজী শামসুর রহমান জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 54,096 ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দা রাজিয়া ফয়েজ, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক থেকে 53,787 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, মাওলানা আব্দুল খালেক মন্ডল জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা থেকে 1,24,206 ভোট পেয়ে নির্বাচিত হন। বিপরীত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি 69,861 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা সাতক্ষীরা 2 আসনে নির্বাচনী পরিসংখ্যান দেখছিলাম। 2008 সালের দিকে যদি তাকাই, সেখান থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এম এ জব্বার, উনি 1,33,442 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল মাওলানা আব্দুল খালেক মন্ডল, তিনি 1,14,598 ভোট পান জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে। দর্শক, আমরা এবার সাতক্ষীরা 3 আসনে নির্বাচনী পরিসংখ্যানের দিকে যদি তাকাই, 1991 সালে AM রিয়াসাত আলী জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 31,631 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে হাফিজুর রহমান, 29,680 ভোট তিনি সেখান থেকে পান। আমরা নির্বাচনী বছর 1996 দিকে যদি তাকাই, সাতক্ষীরা 3 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ডাক্তার SM মোখলেসুর রহমান, তিনি 39,722 ভোট পান নৌকা প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল অ্যাডভোকেট সালাউদ্দিন, তিনি 32,087 ভোট পান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে। আমরা 2001 সালের দিকে যদি তাকাই, সাতক্ষীরা 3 আসনে মাওলানা রিয়াসাত আলী এবারও তিনি জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 73,577 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ডাক্তার SM মোখলেসুর রহমান, 56,982 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন সেবার। আমরা সাতক্ষীরা 3 আসনের সর্বশেষ নির্বাচনী বছর 2008 দিকে যদি তাকাই, আফম রুহুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,42,709 ভোট পেয়ে নির্বাচিত হন। মাওলানা রিয়াসাত আলী তার প্রতিদ্বন্দ্বী ছিল সেবার 1,34,352 ভোট তিনি পান জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে। আমরা সাতক্ষীরা 4 আসনের নির্বাচনী বছর 1991 দিকে যদি তাকাই, নজরুল ইসলাম, তিনি 45,776 ভোট পান জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল সর্দার ফজলুল হক, 37,303 ভোট আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 1996 সালের দিকে যদি তাকাই,
একে ফজলুল হক 40,725 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গাজী নজরুল ইসলাম। জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 31,172 ভোট পান। আমরা 2001 সালের দিকে যদি সেখানে থাকাই, সেই আসনে সাতক্ষীরা 4-এ গাজী নজরুল ইসলাম তিনি 84,613 ভোট পেয়ে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন। আমরা ফজলুল হক ছিল তার প্রতিদ্বন্দ্বী, 56,554 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। 2008 সাতক্ষীরা 4 HM গোলাম রেজা তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 1,51,146 ভোট পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। গাজী নজরুল ইসলাম ছিল তার প্রতিদ্বন্দ্বী, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 1,17,805 ভোট তিনি সেখান থেকে পান। দর্শক, আমরা দেখছিলাম নির্বাচনী বছরের পরিসংখ্যানগুলো। এই মুহূর্তে আমরা যে সংসদীয় আসনগুলোর পরিসংখ্যান দেখালাম, সেই সংসদীয় আসনে সামনে যে ত্রয়োদশ সংসদীয় আসন নির্বাচন আছে, সেই নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের আমরা একটু নির্বাচনী প্রত্যাশা এবং ভাবনার কথা শুনে আসবো। আমাদের এলাকায় দীর্ঘদিন রাস্তাঘাট এবং নদী নালা খাল বন্দর সব বন্ধ হয়ে গেছে, সেগুলো অবশ্যই খনন করতে হবে। এবং জলবদ্ধতা বড় সমস্যা, মাদক একটা বড় সমস্যা। আমার কাছে মাদক হলো জিরো টলারেন্স হতে হবে। মাদক যদি নির্বাচিত হয়, আমার তালা কলরোয়ার এই এলাকা দিয়ে মাদক মুক্ত কলরোয়ার তৈরি করতে চাই, মাদক মুক্ত পাটকেল ঘাটা করতে চাই, মাদক মুক্ত তালা করতে। নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এটাই যে আমরা তালা করা, বিশেষ করে আমার আসন তালা কলরয়, আমরা একটা চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত তালা কলরোয়া আমরা উপহার দিতে চাই। এটা হলো আমাদের সবচেয়ে এখন 1 নম্বর। 2 হলো আমরা তালা কলরোয়া জলবদ্ধতা নিরসনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। 3 হলো যে আমাদের রাস্তাঘাট ভাঙাচোরা ম্যাক্সিমাম সেগুলোর সংস্কার করা, পাকা করা, প্রশস্ত করা। তালাকলার 1 আসনের একটাই সমস্যা, কেসবাজি চলে বেশি, ধান্দাবাজি চলে বেশি। বন্ধ করব। মাদক দ্রব্য বিষয়টা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব এবং চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অত্যাচার অনাচার বন্ধ করার ইনশাল্লাহ চেষ্টা করব। এবার আশা করি নির্বাচন সুষ্ঠু হবে এবং সুন্দর হবে। জনগণ ভোটের ময়দানে আসবে এবং ব্যাপকভাবে জনগণ ভোট প্রদান করবে। আমরা চাই যাতে করে সকল রাজনৈতিক দল লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সমান অধিকার এবং সমতার ভিত্তিতে যাতে করে সরকার আমাদের নির্বাচনের কাজ করার সুযোগ দেয়। কোনো পক্ষপাতিত্ব না, নিরপেক্ষভাবে এই নির্বাচনে সরকারের ভূমিকা আমরা আশাবাদী। আজকে সাতক্ষীরা জেলার উন্নয়নের আমরা সাতক্ষীরা জেলা প্রথমে হলো জলবদ্ধতা, স্কুল, কলেজ, চিকিৎসা, রাস্তাঘাট, জলবদ্ধতা, ভোমরা স্থলবন্দর, বিশ্ববিদ্যালয়, এইগুলো করার আমার প্রত্যাশা। আমরা সাতক্ষীরা জেলা অবহেলিত, এর উন্নয়নে যত রকমের ব্যবস্থা নেওয়া লাগে, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস নির্মূল সহ দারিদ্র্য বিমোচন আর যে সকল উন্নয়নের সাতক্ষীরাবাসীর সাময়িক এবং সার্বিকভাবে প্রয়োজন, আমরা সেগুলো করার একান্ত ইচ্ছা রাখি। মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুচিকিৎসা এবং সুশিক্ষা, এই সুশিক্ষা যেটাকে বলা হয় প্রপার এডুকেশনটা আর কি, হ্যাঁ, এই প্রপার এডুকেশন এবং সুচিকিৎসা বা মানে মানুষের যে মানে কষ্ট, দুর্লভ যে জীবনযাপনটা, এইটা কীভাবে মানে নিরসন করা যায় সেই প্রত্যয় নিয়েই আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নের জন্য যেগুলো সমস্যাপূর্ণ আছে, যেমন রাস্তাঘাট সমস্যা আছে, আমার মনে হয় সাতক্ষীরা জেলা সবচেয়ে বেশি রাস্তাঘাট অনুন্নত এবং চলাচলের অযোগ্য হয়ে গেছে। তারপরে এখানে বিশেষ করে ভেড়িবাঁধের সমস্যা আছে। বর্ষাকাল আসলে ভেড়িবাঁধ ভেঙে যায়, ভেঙে যেয়ে মানুষের ফসলের ক্ষতি হয়। এই জন্য এগুলো সুষ্ঠুভাবে যেন হয়, আমরা সর্বোত্তম চেষ্টা করব করার জন্য। আমি যদি বিজয় লাভ করি, ইনশাআল্লাহ প্রথমে আমি যে কাজটি করব সেটা হলো, আমরা জানি ইতিমধ্যে যে আমাদের প্রশাসন সহ সর্বস্তরে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, তারপরে মানে সর্বস্তরেই দুর্নীতিতে বর্তমানে বিরাজমান এবং এই দুর্নীতি এমনভাবে ছেয়ে আছে যে কোনোভাবেই এটাকে রোধ করা যাচ্ছে না। তা আমি প্রথমে আমার প্রতিশ্রুতি থাকবে এটাই যে আমি প্রশাসন সহ সকল জায়গা থেকে
সরকারি সকল কাঠামো থেকে দুর্নীতি দূর করব। এই অবহেলিত কালীগঞ্জে এখনও যদি কোনো রাস্তাঘাট আপনারা যে দেখে আসেন আমার অঞ্চলে সব পিচ ঢালা রাস্তা, সব পিচ ঢালা রাস্তাও যদি দুটা বাকি থাকে সেগুলো করব, যদি কোনো বিদ্যুতের আওতা বাকি থাকে সেগুলো করব। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করব, অনেকগুলো সাইক্লোন সেন্টার করব, আর আশাশুনিকে আমি অবশ্যই রোল মডেল একটা উপজেলা উপহার দেবো। আমরা চাই এই নির্বাচনটি জনগণের প্রত্যাশা মোতাবেক ফ্রি এবং ফেয়ার হোক, সকল অ্যাডাল্ট জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সাতক্ষীরা 4-এর 12টা যে ইউনিয়ন আছে, ইউনিয়নের সমস্ত সমস্যাগুলো ফাইন্ড আউট করে সবার পরামর্শক্রমে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো যতটুকু সমাধান করা যায়। দ্বিতীয়, আপনারা জানেন সাতক্ষীরা 4-এর 12টা ইউনিয়নের ভিতরে 2টা ইউনিয়ন যেটা একটা দ্বীপের মতো, যেখানে একটা মানুষের কবরস্থ করা যায় না। আমরা সেখানে কবরস্থ সহ মেডিকেল ব্যবস্থা এবং যোগাযোগের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম সংসদীয় আসনগুলোতে যারা মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী প্রত্যাশা ভাবনার কথাই পড়ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম। রোড টু পার্লামেন্টের কলাকুশলী এবং উপস্থাপক আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কানেক্ট করার জন্য। নিশ্চয়ই তফসিল ঘোষণা হয়ে গেল 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আমরা বিগত নির্বাচনী পরিসংখ্যান যেখানে দেখেছি, এবার আপনাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলাম তারা কিন্তু বেশ কয়েকবার সেখান থেকে বেশ কয়েকটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আপনাদের একটা অবস্থান আছে। সবকিছু মিলিয়ে আগামীর মাঠ কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, ভোটের মাঠ? ডেফিনেটলি আমরা যে ভোটের মাঠ বা ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধকে আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। এখানে আপনারা জানেন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে এই নির্বাচনটাকে ভুলণ্ডিত করার জন্য এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য। তো সাতক্ষীরা জেলাও সেটার বাইরে নয় এবং আমরা এখানে যারা বিএনপি মনোনীত যে 4 জন প্রার্থী আমরা আছি, আমরা প্রত্যেকেই মাঠে সক্রিয়ভাবে অবস্থান করছি এবং কাজ করছি, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি। নিশ্চয়ই, কিন্তু নির্বাচন যত কাছে আসছে আপনাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের সাথে বাদানুবাদ এবং রাজনৈতিক মাঠের সরগরম অবস্থা, পরস্পর বিরোধী মন্তব্য, একদম ধারালো মন্তব্যে বলা যায় একরকম জমে উঠেছে। কিভাবে নিচ্ছেন এই ধরনের মন্তব্যগুলোকে আপনারা? টু বি অনেস্ট উইথ ইউ, পার্সোনালি আমি যদি আমার কথা বলি, আমি রাজনৈতিক সমালোচনা বা যে বাক্য বিনিময় রাজনৈতিক মঞ্চে যেগুলো হচ্ছে, এগুলো রাজনৈতিক মঞ্চের বক্তব্য, এগুলো আমি খুব পজিটিভলি নিচ্ছি এবং কনস্ট্রাকটিভ ওয়েতে নিচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনৈতিক আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন, আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদের নাম আপনি বলেছেন বা বলছেন বা আপনাদের কাছে যে তথ্য আছে, বিগত দিনে সেই দলটি যতবার নির্বাচিত হয়েছে বিএনপির সাথে জোটগতভাবেই নির্বাচিত হয়েছে এবং জোটগত কারণেই এখানে 4টি আসনে বা বিগত দিন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। সরি, আমাদের দল জোটের কারণে এখানে দল তাদেরকে ছাড় দিয়েছেন, সে কারণে এখানে কিছু কিছু আসনে আমাদের অবস্থানটা ওরকম ছিল না বা আমাদের প্রার্থী না থাকার কারণে রাজনৈতিক মাঠে জানান দেওয়ার সুযোগও আমাদের ছিল না। তো এবার আমাদের দল যে 4টি আসনে আমাদের 4 জনকে মনোনীত করেছেন। তো এখানে আমি আমার আসনের কথা বলতে পারি। এখানে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে বা দলের সাথে আমাদের লড়াই হবে না, এখানে লড়াইটা হবে আমাদের নৈতিকতার সাথে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। এবং মানুষ, আমাদের এলাকার জনগণ, তারা স্বতঃস্ফূর্তভাবে এই যে রাজনৈতিক যে ডামাডোল বেজে উঠেছে এবং নির্বাচনী মহাসড়কে দেশ চলা শুরু করেছে, এটাকে সাধারণ জনগণ খুব ভালোভাবেই নিচ্ছে এবং তারা খুব উৎফুল্লভাবে এটার সাথে অংশগ্রহণ করছে। আরেকটি বিষয়, আপনারা আপনাদের ঘোষিত 31 দফা নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, সেই 31 দফা মানুষ কতটা গ্রহণ করছে বলে মনে হচ্ছে তৃণমূলে? তৃণমূল মানুষের স্বপ্ন পূরণে বিগত দিনে বিএনপি কাজ করেছেন, এটা আপনারা জানেন। এবং বর্তমান যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, এখানে উল্লেখযোগ্য কয়েকটি দফা, স্বাস্থ্য কার্ড এবং কৃষক কার্ড সহ এখানে আমরা স্পষ্টভাবে বলেছি সমন্বিত জাতিসত্তার কথা, আমরা স্পষ্টভাবে বলেছি ধর্মীয় স্বাধীনতার কথা। এবং যখন আমরা তৃণমূল মানুষের কাছে যাচ্ছি,
মানুষ বিশ্বাস করে যে বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে বিগত দিনে কাজ করেছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিরই সক্ষমতা আছে বাংলাদেশ এই দেশকে পরিচালনা করার আগামী দিনের, এবং আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে এই যে অর্থাৎ আপনারা যথেষ্ট আশাবাদী যে আগামী নির্বাচনে জনগণ আপনাদের 31 দফা এবং আপনাদেরকে গ্রহণ করছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি জামায়াতে ইসলামের মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিগত দিনের পরিসংখ্যানগুলো দেখছিলাম যে সেখানে জামায়াত ইসলামের একটা অবস্থান ছিল, বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সেখানে বেশ কয়েকটা আসন থেকে ভিন্ন প্রেক্ষাপট আগামী নির্বাচন। আপনাদের দীর্ঘ সময় জোট সঙ্গী, এবার আপনাদের প্রতিদ্বন্দ্বী, কি মনে হচ্ছে আপনাদের? কিছুক্ষণ আগে তো বিএনপির যে নেতা বললেন যে আপনারা জোট ছিল বলে হয়তো আসনগুলো ছাড় দিয়েছে, সেজন্য নির্বাচিত হয়েছেন, বিষয়টি কি তাই? বা সে তাই যদি হয়ে থাকে আগামী নির্বাচনের চ্যালেঞ্জগুলো আপনাদের কি? জি, ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সম্মানিত ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। মানে শুধুমাত্র জোটবদ্ধ ভাবে নয়, জোটের বাইরে যেও আমরা একাধিকবার এখানে নির্বাচন করেছি, আমাদের প্রার্থী জয়ী হয়েছে এবং সাতক্ষীরা 4টি নয়, যখন 5টি আসন ছিল তখনও 4টি আসনে এখানে বিএনপি জামাত প্রতিনিধিত্ব করেছে আলহামদুলিল্লাহ। তো এবার আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি মাঠে ময়দানে আমরা ঘুরছি, মানুষের প্রত্যাশা শুনছি। মানুষের প্রত্যাশা তো এখন আকাশচুম্বী এবং মানুষ চায় এই বাংলাদেশে, মানুষ এখন চায় দুর্নীতিমুক্ত, সততা এবং ন্যায়নিষ্ঠতার পূর্ণ একটি নির্বাচন চায়, নেতৃত্ব চায় এবং সেই নেতৃত্ব পূরণে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী যোগ্য এবং এখানে মানুষ জামাত ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে মানুষ প্রত্যাশা করছে এবং আমরা আশা করছি মানুষের প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আমরা আপনাকে পেয়েছি, আমরা এতক্ষণ আসলে আপনার কথা শুনছিলাম কিন্তু ভিডিওটা দেখছিলাম না। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই, সেটি হচ্ছে আগামী নির্বাচনী মাঠ যেটি বললেন যে আপনারা এককভাবে নির্বাচনও করেছেন, সব কিছু মিলিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় বিবেচনায় মানুষ আসলে আপনাদেরকে কতটা গ্রহণ করবে, কতটা সাড়া পাচ্ছেন বলে মনে করছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা তো মানুষের পাশাপাশি যাচ্ছি, মানুষের প্রত্যাশা দেখছি। মানুষের এখন একটাই বক্তব্য, মানুষ চায় একটি দুর্নীতিমুক্ত, মানুষ চায় দুর্নীতিমুক্ত এবং স্বজনপ্রীতিমুক্ত, নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারুক। কারিগরি ত্রুটির কারণে আসলে আপনার সংযোগটা আমরা পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমরা আমাদের এই পর্যায়ে আমরা শুনে নেব জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন যে সাতক্ষীরা জেলার, তাদের আসন্ন যে নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতির কথা আমরা একটু শুনে আসবো। সাতক্ষীরা জেলাতে 4টি সংসদীয় আসন আছে, এখানে প্রায় 18 লক্ষর অধিক ভোটার আছেন। পুলিশ সহ অন্যান্য যে সকল সংস্থা নির্বাচনে সম্পৃক্ত আছে, আমরা সবাই প্রতিদিনই আমরা মিটিং করছি এবং আমাদের আপডেট নিচ্ছি। পাশাপাশি জানেন যে এখানে জেলা নির্বাচন অফিসার আছে, তার সাথে আমাদের সমন্বয় আছে, কতটা ভোট কেন্দ্র আছে, কত ভোটার আছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। সাতক্ষীরা জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে। এই 4টি সংসদীয় আসনের মধ্যে আমাদের মোট ভোটার সংখ্যা রয়েছে 6,28,609 জন এবং আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের আসলে 2 ধরনের ভোট নিতে হবে, একটা গণভোট নিতে হবে এবং সংসদীয় আসনের ভোট নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রস্তুতি হিসাবে প্রথমত যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোকে যে যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি যেগুলো আছে সেগুলো অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি এবং এদের যাতায়াত ব্যবস্থা যাতে যে রাস্তাগুলো সংস্কার করতে হবে সেগুলোর তালিকা করা হয়েছে এবং অতি দ্রুত এগুলোতে কাজ শুরু হবে। আর নিরাপত্তা ঝুঁকিতে সিসি ক্যামেরার ব্যাপারে অলরেডি আমাদের কাজ চলতেছে। যে সকল কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা নেই সেগুলো আমরা সিসি ক্যামেরা ইনস্টল করার জন্য ইওনোদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে ভোট কেন্দ্রে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে তাদের জন্য একটু উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সকল স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করা, এই বিষয়গুলো অলরেডি আমাদের প্রস্তুতি। দর্শক, আমরা শুরুতে যেমনটি বলেছিলাম যে এবারের ভোটের মাঠে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে নতুন যারা ভোটার তাদের ভোটগুলো, আর এসব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট তারুণের ভোট। কি ভাবছে আসন্ন নির্বাচন নিয়ে তরুণরা, আমরা সে কথাই এবার শুনে আসবো।
যে অঞ্চলের যে প্রতিনিধি হবে সৎ যোগ্য, হ্যাঁ, যেন মানুষ সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারে এবং এমপি হওয়ার পরে যে সে জনগণের কল্যাণে আসবে না, কাজে আসবে না, এরকম প্রার্থী আমরা তরুণ ভোটার যারা আমরা প্রত্যাশা করি না। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই। আমরা এরকম একটা প্রতিনিধি চাই যে আমাদের সুখ দুঃখ বলে কোনো জিনিস থাকবে না, মানুষের হতি দরিদ্র বলে কোনো জিনিস থাকবে না, মানুষ জন্য সুযোগ সুবিধা সব কিছুই পেয়ে থাকে। আমরা চাই একটা শোষণ মুক্ত, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা। এই সাতক্ষীরায় এমন একজন জনপ্রতিনিধি চাই যে সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়ন সহ রাস্তাঘাট, ব্রিজ, হাট বাজার সকল পর্যায়ে তার উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবে। তরুণদের অংশগ্রহণ তো অনেক বেশি এবারে ভোটে, বাংলাদেশের 1/3 তরুণ, তাদের তরুণদের পালসটা যে ভোটাররা যে প্রার্থী আসলে বুঝতে পারে, এই ধরনের প্রার্থী আমরা চাই। এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য সাতক্ষীরার রাস্তাঘাট, জলবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কাজ করবেন, যিনি তার ক্ষমতা তার নিজের জন্য না, সাধারণ মানুষের জন্য ব্যবহার করবেন, তিনি তার দলের জন্য না, সাধারণ মানুষের জন্য তার এই ক্ষমতাটা ব্যবহার করবেন। আমি চাই সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন যেন বাংলাদেশের মাটিতে হয়, যেন বাংলাদেশের মানুষ সুন্দর এবং সুস্থভাবে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের মত প্রকাশের মাধ্যমে তাদের সঠিক নেতৃত্ব বাংলাদেশের মাটিতে আনতে পারে, এটাই চাই। সাতক্ষীরার উন্নয়নের কাজ, রাস্তা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবাই যে উন্নয়নের কাজ করবে তেমন ব্যক্তিদেরকে আমরা রাজনীতিতে চাই। আমরা চাই প্রত্যেকটা প্রতিনিধি হবে দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেশ এবং জাতি এবং মানুষের জন্য কাজ করবে। তরুণ ভোটার হিসাবে আমার দাবি হচ্ছে আমাদের এই ভোট, এই নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়। আমরা আশা করি যে কোনো দল সর্বস্ব কোনো দল নয়, কোনো রাজনৈতিক দল নয়, তিনি ব্যক্তিগতভাবে সৎ এবং সততাকে নিজের মধ্যে লালন করে তেমন একজন প্রার্থী আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করি। আমরা এমন জনপ্রতিনিধি চাই যে বাজেট আমাদের আসবে, সেই বাজেট সম্পূর্ণ বাজেট যেন আমাদের যে খাতগুলো আছে খাতগুলোতে ব্যয় হয়, সঠিক সুস্থভাবে যেন আমাদের অধিকারগুলো যেন আমাদের পাইয়ে দেয় এবং আমাদের জায়গা থেকে ওনার জায়গা থেকে যেন সৎ থাকে তিনি। আগামীতে পূর্বে আমরা দেখেছি যে নির্বাচন ছিল 100 হুন্ডা 200 গুন্ডা, তাহলে নির্বাচন ঠান্ডা। আমরা এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাই। আমরা আগামীতে এমন একটা সুন্দর রাজনৈতিক কালচার তৈরি করতে চাই যেখানে সবাই তার নিজস্ব মত প্রকাশ করবে। নতুন ভোটার হিসেবে আমার চাওয়া তাদের কাছ থেকে যারা এই সমস্যাগুলো সমাধানের দৃঢ় বিশ্বাস আমাদেরকে দিয়ে থাকে সেটা যেন বাস্তবায়ন করে। আমরা চাই বাংলাদেশের প্রতিটা প্রান্তে উন্নয়নের ছোঁয়া পড়বে এমন একটি নির্বাচন, এমন একজন জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে চাই। আমাদের প্রত্যাশা রইল এইটা যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন এবং এই নির্বাচনে কোনো রকম কারচুপি, ভয়ভীতি বা পেশি শক্তির যেন কোনো জায়গা না থাকে। আমরা যেন নারীরা কোনো বাধাবিঘ্ন না করে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যে ভোটটা দিতে পারি, কারণ নারী যদি পিছিয়ে থাকে দেশ কখনো সংগঠিত হবে না। আমরা চাইব আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্যে আমরা ভোটে তারা জিতে আসুক এই আশাবাদ ব্যক্ত করি। কেন্দ্রে কোনো রকম যেন ঝামেলা না হয়, নিরাপত্তা থাকে নারীদের জন্য এবং সহিংসতা যেন না হয়। আমরা অবাধ, সুস্থ এবং সুষ্ঠুভাবে দেখতে চাই, কারণ বাংলাদেশের একটি পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যাত্রা সূচিত হয়েছে। এই যাত্রাটি যেন গণতন্ত্রমুখী হয়, সেজন্যই এই নির্বাচন। দিনের ভোট যেন রাতে না হয়, আমরা নারীরা যেন নিরাপদে যে নিজের ভোটটা নিজে দিতে পারি এই প্রত্যাশা রাখছি। উদাহরণমূলক নির্বাচন যেটা ইতিপূর্বে হয়নি, সব মানুষের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আমরা দেখতে চাই। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের সময় হলো আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, নির্বাচন এলে জমে ওঠে চায়ের দোকানে ভোটের আড্ডা, সেই আড্ডায় উঠে আসে নানা যুক্তি তর্ক। সেসব নিয়ে আমাদের এবারে সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় সাতক্ষীরা থেকে এবার আমাদের জেলা প্রতিনিধির এম বেলাল হোসেন, তিনি যুক্ত হচ্ছেন সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে। এম বেলাল হোসেন জানাবেন সেখানকার মানুষের নির্বাচনী ভাবনা। আমাদের সহকর্মী বেলাল হোসেন আছেন সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যেমন নির্বাচনী
হাওয়া বইছে সেটির রেশ কিন্তু সাতক্ষীরাতেও চলছে। সাতক্ষীরা যেসব জনপ্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে দলীয় যেসব মনোনীত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে যাচ্ছেন। সেই নির্বাচনের যে আমেজ শুরু হয় কিন্তু চায়ের দোকান থেকে। আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের যে স্টলগুলো রয়েছে সেখানে কিন্তু চায়ের আড্ডায় মানুষের যে নির্বাচনী যে আলাপ আলোচনা সেটি কিন্তু হয়ে থাকে। আমরা এরকম একটি চায়ের দোকানের সামনেই বসে রয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন তরুণ জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দ। আমরা একটু কথা বলতে চাই। আমার পাশে রয়েছেন একজন যুব নেতৃত্ব। আপনি কেমন নির্বাচন আসলে প্রত্যাশা করছেন? প্রথমে ডিবিসিকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের মতো তরুণদের চিন্তা ভাবনাকে আপনারা আসলে মূল্যায়ন করছেন। তো বেসিক্যালি আপনারা জানেন যে তরুণদের হাত ধরে, যুবদের হাত ধরে দেশের একটা পরিবর্তন এসেছে। তো আমরা চাই যারা জনপ্রতিনিধি হিসেবে আমাদের মাঝে নির্বাচিত হবেন, যেহেতু আগামী একটা বড় নির্বাচন হতে যাচ্ছে, এটা নিয়ে আমাদের তরুণদের অনেক চিন্তা ভাবনার জায়গা রয়েছে। তো আমরা চাই আসলে সব থেকে ছোট করেই বলতে চাই, যারা আসলে জনপ্রতিনিধি হিসেবে আমাদের মাঝে নির্বাচিত হবেন, আমরা চাই সাতক্ষীরার যেহেতু একটা উপকূলীয় শহর এবং এই সাতক্ষীরা একটা ছোট্ট জেলা শহর, তো এই শহরে যে সমস্ত যারাই জনপ্রতিনিধি হিসেবে আসবেন, যেন সাতক্ষীরার বিশেষ করে আমাদের সড়ক পথ সহ আমাদের যে নৌপথগুলো রয়েছে, রাস্তাঘাটের অবস্থা এবং যে সাতক্ষীরা পর্যটন শিল্প নগরী হিসেবে যাতে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা যেন আমাদের সাতক্ষীরাকে বিশ্বের দরবারে, আমাদের সমস্ত বাংলাদেশের কাছে একটা রোল মডেল হিসেবে সাতক্ষীরাকে তুলে ধরেন। এবং সর্বোপরি তাদের কাছে আমাদের তরুণদের অনেক চাওয়া পাওয়া থাকবে, যাতে সাতক্ষীরা তরুণরা আরও অনেক দূর এগিয়ে যায় এবং তরুণদের নিয়ে তারা যেন কাজ করতে পারে। বিশেষ করে আমাদের সড়ক পথের যে অবস্থা সেটির জন্য আমাদের প্রথম চাওয়া থাকবে সেটির উন্নয়ন, এবং পাশাপাশি আমাদের সাতক্ষীরা ক্রীড়া অঙ্গনে একটা বড় অবদান রয়েছে, বিশেষ করে স্টেডিয়াম রয়েছে, পাশাপাশি যে ক্রীড়া কমপ্লেক্স হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তো আমাদের তরুণদের দাবি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই কাজগুলো বাস্তবে রূপ দেন। ধন্যবাদ। আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন একজন ছাত্র নেতা। আমি তার কাছে জানতে চাইবো আসলে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি টিভিকে। সাতক্ষীরায় আমরা এমন নির্বাচন দেখতে চাই যেখানে লেভিং প্লেইং ফিল্ড থাকবে, যেখানে প্রশাসন কোনো পক্ষ নেবে না, নিরপেক্ষ ভোট হবে। মানুষ এই 17 বছর ভোট দিতে পারেনি, মানুষ তার স্বাধীন মতো ভোট দিতে পারবে, এমন নির্বাচন দেখতে চাই। এবং আমরা এমন জনপ্রতিনিধি চাই যে আমাদের এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারে যে পোর্টটা আছে এই পোর্টটা আধুনিক পোর্টে রূপান্তরিত করবে এবং আমাদের এখানে দীর্ঘদিনের একটা পৌরসভা সেটা আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবে। পাশাপাশি সাতক্ষীরায় অবকাঠামোগত যে উন্নয়ন আছে সেই উন্নয়নের ব্যাপারে সেই জনপ্রতিনিধির ভূমিকা থাকবে। রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের স্টেডিয়ামটা একটি আধুনিক স্টেডিয়ামে রূপান্তরিত করবে, এমন জনপ্রতিনিধি আমরা সাতক্ষীরাবাসী চাই। আমার সাথে আরও একজন যুব নেতৃত্ব রয়েছে। আমি জানতে চাইবো আসলে এই যে নির্বাচন, এই নির্বাচনে কি আপনি মনে করেন আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে? আমরা বিশ্বাস করি বা সাতক্ষীরাবাসী বিশ্বাস করে, সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অবশ্যই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পরের যে পরিবেশ পরিস্থিতি এবং এই যে যুবদের যে উদ্যোগ, যুবদের যে ত্যাগ এবং তার বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি নতুন করে, প্রত্যেকেই আমরা আমাদের যে জনপ্রতিনিধিরা যারা আমরা যাদেরকে নির্বাচিত করব তারা অবশ্যই জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, তাদের জবাবদিহিতামূলক একটা সংসদ হবে যে সংসদে সবাই তার কথা বলতে পারবে এবং আমাদের সাতক্ষীরা জেলার উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করতে পারবে। আমরা এমন জনপ্রতিনিধিকে অবশ্যই নির্বাচন করব। ধন্যবাদ। আমাদের সাথে একজন শিক্ষক রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো আসলে আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন এই নির্বাচনে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে। আমি এই মুহূর্তে বলতে চাই যে বিগত সময়ে একে একে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো 24-এর এই নতুন বাংলাদেশে আমরা একটি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই, যে ইলেকশনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একজন ক্যান্ডিডেট দেখতে চাই যিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণ করতে পারবে। আমরা সে ধরনের একজন জনপ্রতিনিধি দেখতে চাই। ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন ছাত্র নেতা রয়েছেন। আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে কেমন জনপ্রতিনিধি আপনারা প্রত্যাশা করছেন? ধন্যবাদ। আমরা এমন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি প্রতিটা মানুষের দুয়ারে যাবে, তাদের সুখে দুঃখে থাকবে, তাদের বিপদ আপদের পাশে থাকবে, তাদের সকল সমস্যার সমাধান করবে। কারণ বিগত সময় দেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সময় স্বৈরাচার সরকার, বিনা ভোটের সরকার এসে মানুষের দ্বারে দ্বারে যেত না, মানুষের সুখ দুঃখের কথা শুনতো না। আমরা এমন জনপ্রতিনিধি চাই না, আমরা এমন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি সবার দুয়ারে দুয়ারে যাবে, সবার কাছে যাবে।
ধন্যবাদ। হিমাদ্রি, আসলে শুনছিলেন এখানে তরুণ এবং যুব এবং শিক্ষক যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে আসলে কি ধরনের নির্বাচন এবং কেমন জনপ্রতিনিধি, পাশাপাশি এই নির্বাচনে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা সেটি তারা জানাচ্ছিলেন। তারা প্রত্যেকেই কিন্তু দাবি করেছেন যে একজন যোগ্য এবং যারা দেশের জন্য সর্বোপরি কাজ করবে এরকম জনপ্রতিনিধি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে, চায়ের আড্ডা থেকে সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আর এর সাথে শেষ করছি মধ্যবর্তী ব্যাংক রোড টু পার্লামেন্টের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো সংসদীয় আসনে। সে পর্যন্ত ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।